চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম স্টোরিতে। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। দোয়া করি যেন সবসময় ভালো থাকেন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাংলিশ লেখার জন্য। আমার বাংলা স্পেলিং তেমন ভালো না, তাই এইভাবে লেখা। যাই হোক, আমি আমার ঘটনাটা খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। যদিও আমি গুছিয়ে কিছু বলতে পারি না, লিখতে পারি না, তারপরও চেষ্টা করব। একটা কথা বলে রাখি, আমি টাইম ট্রাভেল নিয়ে অনেক ভিডিও দেখেছি, গল্পও পড়েছি, বাট আমার এই ঘটনাটা আসলেই কি কোনো ভৌতিক কিছু নাকি টাইম ট্রাভেলের মতোই আমি এখনো জানি না। আপনার কাছে যদি এর কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। এনিওয়ে, আমার নাম রিদওয়ান। আমার দেশের বাড়ি চিটাগংয়ের রাউজানে। আমি হল্যান্ডে থাকি। হল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছি। যাই হোক, পড়াশোনার পাশাপাশি আমি খাবার সাপ্লাই দেন এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। কারণ আমার ফ্যামিলির কাছ থেকে আমি শুধু টিউশন ফিসটাই নিয়ে থাকি এবং বাকি যে সমস্ত লিভিং কস্ট সেটা আমি ম্যানেজ করি পার্ট টাইম জব করে। সো অ্যাজ এ ডেলিভারি গাই আমাকে বাসায় যে ফুড ডেলিভারি করে আসতে হয়। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই জবটা করি। অ্যান্ড আমি এই জবটা প্রায় 8 মাস ধরেই করে আসছি। কিন্তু এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে রাত 8টা কি 9টা হবে এমন সময় আমার একটা অর্ডার আসলো। অর্ডারটা ফিটা ছিল অলমোস্ট €9। দ্যাট মিনস কাস্টমারের বাসা রেস্টুরেন্ট থেকে মোটামুটি দূরেই আছে। একটা কথা বলে রাখি, আমি আমার বাইক দিয়েই এই ডেলিভারি সার্ভিস চালাই। যাই হোক, আমি অর্ডারটা পিক করলাম এবং পিক করেই রেস্টুরেন্টে গেলাম। দেন অর্ডারটা নিয়ে ক্লায়েন্টের বাসার দিকে রওনা হলাম। ঠিক 10 কি 12 মিনিট পর কাস্টমারের বাসায় যখন পৌঁছালাম, দেখলাম যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের বিল্ডিং এর অনেকটা, সেই বিল্ডিংটা অনেক পুরনো এবং হাউস নাম্বারটা ছিল 576। যাই হোক, আপনি জানেন কিনা জানি না, হল্যান্ডে বিশেষ করে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো বাইরে থেকে দেখলেই কেমন যেন একটা ভয় কাজ করে। এই বিল্ডিংটাও তেমন একটা বিল্ডিং। যদিও আমি অর্ডার নিয়ে এর আগে অনেক পুরনো বাড়িতে গিয়েছিলাম, তবে কেন যেন মনে হলো এই বাড়িটা একটু বেশি পুরনো। হ্যাঁ, একটা কথা মেনশন করা হয়নি, এখানে প্রত্যেকটা বাড়িতে মেইন গেটে একটা করে কলিং বেল থাকে অ্যান্ড ওইটার সাথে ক্যামেরা এবং একটা স্পিকার লাগানো থাকে সিকিউরিটি রিজন। যাই হোক, আমি যথারীতি বাড়ির সামনে গিয়ে যখন 576 নাম্বারটা ফ্ল্যাটে কলিং বেলটা প্রেস করলাম, তার ঠিক 2 সেকেন্ড পরেই কেউ হ্যালো বলল। তখন আমার একটু হাসি আসলো, কারণ মনে হচ্ছিল ক্লায়েন্টের একটু বেশি খিদা লেগেছিল, যার কারণে কলিং বেলের সামনে বসেই আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি এসে বেল প্রেস করব আর উনি মেইন গেট খুলে দেবেন। যাই হোক, উনি হ্যালো বলার পর আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। এইটা বলেই মেইন গেটটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে ওনার কথা মতো অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে 5th ফ্লোরের বাটনটা চেপে বাইরে চলে আসি। আমি আমার কাজ কন্টিনিউ করতে থাকি। তারপর রাত 11টায় কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসি। তো এর ঠিক 2 থেকে 3 দিন পর আবার একই বিল্ডিং অর্থাৎ 576 নাম্বার বাসায় একই অর্ডার পাই। এর ঠিক আগের মতোই আমি ওই বাসায় যাই। যখনই বেল প্রেস করি ঠিক তার 2-3 সেকেন্ড পর সেই আগের ভয়েসটা বলে, হ্যালো
এবং সেদিনও আমি একটু অবাক হয়েছি, কজ নর্মালি আমি যখন কোনো বাসায় অর্ডার নিয়ে যাই, যখন কলিং বেল প্রেস করি, তার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড পর রেসপন্স আসে। বাট এই বাসাটায় 2 বার আসলাম এবং 2 বারই ঠিক 2-3 সেকেন্ড পরই রেসপন্স আসলো। যাই হোক, সেদিনও আগের মতোই আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। তো আমি অর্ডারটা আগের দিনের মতোই এলিভেটরের ভেতরে রেখেই বের হয়ে আসলাম। সেদিন কেন জানি ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো। তো সেদিনের মতো আমি জব শেষ করে রাত 11টায় বাসায় চলে আসলাম। তার ঠিক 10 থেকে 15 দিন পর আমি আবার ঠিক সেই অর্ডারটা পেলাম। তো সেদিনও যথারীতি গেলাম এবং বাসায় যেয়ে বেল প্রেস করলাম। ঠিক আগের মতোই 2-3 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। বাট আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কেন জানি মনে হলো আমি বেল প্রেস করার পর যে ভয়েসটা রিপ্লাই দেয়, ওইটা একটা রেকর্ডেড ভয়েস। কেউ এইটা আগে থেকে রেকর্ড করে রেখেছে। যদি কেউ বেল প্রেস করে তাহলে এইটা অটোমেটিক রেসপন্স করে। যাই হোক, ঠিক সেদিনও একই রিপ্লাই, অ্যান্ড আমিও আগের মতোই অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে বের হয়ে গেলাম। তবে সেদিন কেন যেন আমার কিউরিওসিটি একটু বেড়ে গেল এবং এই বিল্ডিংটার উপরে আমার কিউরিওসিটি অনেক বেড়ে গেল। এবং কিউরিওসিটিটা তো সেদিন আমি মনে মনে ভেবে রাখলাম যে নেক্সট টাইম যদি আমি আবার এই বিল্ডিং এ কোনো অর্ডার পাই তাহলে একটা ওয়ে বের করতে হবে এর কাহিনীটা জানার জন্য। যাই হোক, তার প্রায় অনেক দিন চলে যায় এবং আর অর্ডার পাই না ওই 576 নাম্বার ফ্ল্যাট থেকে। বাট হঠাৎ একদিন ঠিক 10:30 দিকে ওই অর্ডারটা আবার আমার কাছে আসে। আর ওই দিনের জন্য ওইটাই ছিল আমার লাস্ট অর্ডার। আমি নর্মালি শেষের দিকে লং ডিস্টেন্সের অর্ডার পিক করি না, বাট সেদিন ওই বিল্ডিংটার ওই কিউরিওসিটির জন্য আমি অর্ডারটা পিক করলাম এন্ড মনে মনে ভেবে রাখলাম যে আজ ব্যাপারটা আসলে কি দেখতে হবে। যাই হোক, রেস্টুরেন্টে গেলাম, অর্ডার পিক করলাম, দেন রওনা হলাম ক্লায়েন্টের বাসার দিকে। তো যখন বাসায় পৌঁছালাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। তখন আমি কি করলাম, বেলটা প্রেস করে চুপ করে রইলাম। কিছুই বললাম না। বাট প্রতিদিনের মতোই বেল প্রেস করার 2-3 সেকেন্ড পরেই আগের মতোই রিপ্লাই আসলো, ইয়েস, ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এই সেম রিপ্লাই। এবং বাট আজকে আগের মতো কিছুই হয়নি, কিছুই বলেনি। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ, এটা আসলে একটা রেকর্ডেড ভয়েস। তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছিল যে সামথিং রং, এখানে কোন একটা কিছু এই বিল্ডিং এর সাথে কোন একটা কিছু খারাপ, কোন একটা কিছু আছে যেটা বেশ সন্দেহজনক। এন্ড এটাই মনে মনে ঠিক করলাম যে আজকে আমাকে দেখতেই হবে আসলে এটার কাহিনীটা কি। তারপর আমি কি করলাম, ভেতরে ঢুকেই ওটা এলিভেটরে না রেখে আমি উঠে গেলাম এলিভেটরে, এটাই ভেবে যে আজকে আমি দেখব কি হয়। যাই হোক, এলিভেটরে ঢুকে 5 প্রেস করলাম। তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এলিভেটর অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছে। আমি কেন জানি ফিল করছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি এলিভেটরে করে 5th ফ্লোরে যেতে যে ম্যাক্সিমাম 30-40 সেকেন্ড লাগে, বাট সেদিন আমার মনে হলো 2-3 মিনিট এলিভেটরে আমি ছিলাম। আর মনে হচ্ছিল আমি মেবি 200-300 ফ্লোর উপরে উঠে গিয়েছি। এলিভেটরের স্পিডটা এত বেশি ছিল। যাই হোক, যখন 5th ফ্লোরে উঠলাম, আমি এখনো জানি না আসলে সেটা 5th ফ্লোর ছিল কিনা, বাট যখন এলিভেটরটার দরজা খুলে গেল আমি তখন যেটা দেখলাম, নিজের চোখে আমি বিশ্বাস হচ্ছিল না, আমি একটা অন্য পৃথিবী দেখতে পেলাম 5th ফ্লোরে। 300-400 বছর আগের একটা পরিবেশ দেখলাম। আমি এমন কিছু মানুষ দেখতে পেলাম যেমন ওলন্দাজরা টাইপের ড্রেস আপ করা, এবং এই ড্রেসগুলো আমি অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এরকম ড্রেসে। এবং ওইটা ছিল একটা কান্ট্রি সাইড এরিয়া, সেই আগেকার দিনের মতোই
এবং ঘোড়ার পিঠে করে কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে। যেমনটা আমরা ইংলিশ মুভিগুলোতে পুরনো দিনের সিন দেখতে হলে দেখি, এবং ওই সময়টা ছিল সকালবেলা। আমি জানি না আমি কতক্ষণ ওই এলিভেটরের ভেতরে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি তখন বুঝতে পারছিলাম না আমি কোথায় আসছি বা কিভাবে এইখানে আসলাম বা আমার এখন কি করা উচিত। ঠিক তখনই দেখলাম তাদের মধ্যে কিছু লোক এমন ভাব করল যেন ওরা আমাকে দেখতে পেয়েছে, এবং দেখার সাথে সাথেই ওরা আমার দিকে আসতে লাগলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি অর্ডারের ব্যাগটা এলিভেটরের ভেতরে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এলিভেটরের দরজাটা অফ করার জন্য সুইচটা চেপে ধরলাম। তখন দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি নিচে নেমে আসলাম। যখন আমি নিচে নেমে আসলাম তখন আমি আরো অবাক। তখন দেখি সূর্যটা মাথার উপরে, সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তাড়াতাড়ি ফোনটা বের করলাম পকেট থেকে ফোন বের করে দেখি অলমোস্ট দুপুর 3টা বাজে। তখন আর কিছুই ভাবতে পারছিলাম না। তাড়াতাড়ি করে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। আমি যখন বাসায় আসলাম তখন রুমের ফ্রেন্ডরা আমাকে দেখে বলে, কিরে, কাল রাতে কোথায় ছিলি? তখন আমি বুঝতে পারলাম আসলে আমি একটা রাত ওই এলিভেটরের ভেতরেই ছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই বাসায় ঢোকার আগে আমার বাইকটা ওই বিল্ডিং এর সামনের রাস্তায় একটু সাইড করে রেখেছিলাম, বাট বাইকের একটা চাকা রাস্তার ওপরে ছিল, যার কারণে আমি ঠিক জায়গায় পার্ক না করার কারণে এবং লং টাইম ওইখানে পার্ক করে রাখার কারণে আমাকে 100 ইউরো ফাইন করে পুলিশ। যাই হোক, আমি এখনো জানি না আসলে সেদিন আমি কি দেখেছিলাম বা ওই লোকগুলো আসলে কি ছিল। আমি কোথায় গিয়েছিলাম সেই এলিভেটরের ভেতরে ঢুকে, আর কিভাবেই বা একটা এলিভেটরের ভেতরে আমি সারাটা রাত এবং সকালটা পার করে দিলাম। তারপরে আমি প্রায় কয়েকদিন ঘোরের মধ্যে ছিলাম এবং তার কয়েকদিন পর আবার কাজ শুরু করি। তারপর একদিন কি ভেবে আমি সেই অ্যাড্রেসের হাউস নাম্বারটা গুগল ম্যাপে চেক করলাম, বাট যেটা দেখলাম ওই অ্যাড্রেসটা যেখানে শো করছে ওই অ্যাড্রেসটাতে ওই রকম কোনো বিল্ডিং নাই। এন্ড সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওই স্ট্রিটে 576 হাউস নাম্বারে কোনো বাড়ি নেই। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর যদি এর কোনো সমাধান আপনারা জানেন বা এর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে, এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে থাকে, লিসেনারদেরকে বলছি, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। তো এই ছিল ঘটনা, আমাদের ফার্স্ট স্টোরি এটাই, এবং আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। খুবই অন্য ধরনের একটা ঘটনা এবং আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগারই কথা। যে ঘটনাটি রয়েছে সেটা একটা ইমেইল, সেই ইমেলটা আমি পড়ব। বেশ বড় সড়ো একটা ইমেল, অনেকদিন ধরে রেখে দিয়েছিলাম, এবং যিনি পাঠিয়েছেন তাকে আমি সরি বলছি যে আপনার ইমেলটা আসলে আপনার ইমেইলের চাইতে আরো ভালো ইমেলগুলো হয়তো আমরা পেয়েছিলাম, বা এই ইমেলটা অনেক চেষ্টা করে আমরা পড়তে পারিনি, বাট আজকে পড়ে ফেলছি। জানি না কেমন লাগবে, সবাই একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগছে। আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে। আমি সাব্বির সারোয়ার, পাবনা সদর থেকে লিখছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা বলা চলে। প্রথম দিক থেকেই আমি ভূত এফএম শুনি। ঘটনাটা লিখব করে আর হয়ে ওঠে না। তারপরও ব্যস্ততার মাঝেই লেখা শুরু করলাম। আগে বলে রাখি, আমার লেখার হাত মোটেই ভালো নয়, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি পাবনা জেলার সুজানগর থানার অন্তর্গত কোন একটি গ্রামের। বিশেষ কারণে গ্রামের নামটা উল্লেখ করছি না, তবে গ্রামটি একটি হিন্দু এলাকা। সেখানে প্রায় 90% পরিবারই সনাতন ধর্মাবলম্বী।
গ্রামটিকে একটি অজপাড়াগা বললেও দোষের কিছু হবে না। রিসেন্টলি হয়তো কিছু বাড়িতে পল্লী বিদ্যুতের লাইন দেখা যায়, তবে বেশিরভাগ বাড়িতেই এখনো পর্যন্ত সব বাড়িগুলো এরকম নয়। গ্রামটি অত্যন্ত সুন্দর, সবুজ শ্যামলে ভরা একটি মনোমুগ্ধকর গ্রাম। খোলা মাঠ, চাষের জমি, বাগান, নাম জানা না জানা হরেক রকম ফুলের গাছ, ফলের গাছ। গায়ের লোকদের ব্যবহারের জন্য রয়েছে ছোট বড় মাঝারি পুকুর ইত্যাদি। সবকিছু মিলিয়ে যেন হারিয়ে যাওয়া বাংলার সেই পল্লী। এত সৌন্দর্যের কারণেই মাঝে মাঝেই গ্রাম বাংলার অদম্য উল্লাসে মেতে ওঠার জন্য সেখানে বেড়াতে যেতাম। গ্রামটির পাশে গ্রামের আমার নানা বাড়ির এলাকা, তাই নানা বাড়িতে বেড়াতে গেলে দিনের প্রায় অনেকটা সময় সেখানেই কেটে যেত। ঘটনাটি প্রথম শুনি আমার মামার কাছে। গ্রামটিতে একটি পুকুর আছে যা কিনা স্থানীয়দের মতে অভিশপ্ত পুকুর, কারণ প্রায় প্রতি বছরই সেখানে কাউকে না কাউকে জীবন দিতে হয়। স্থানীয়দের ভাষায় প্রায় প্রতি বছরই একজন না একজন এই পুকুরে ডুবে মারা যায়। তবে তার মধ্যে 15 বছরের নিচের শিশুদের তুলনামূলক বেশি মৃত্যু ঘটে এই অভিশপ্ত পুকুরে। ঘটনাটি প্রথমে শুনেই সেই অভিশপ্ত পুকুর দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারিনি। সেই দিনই মামার সাথে চলে গিয়েছিলাম সেই গ্রামটিতে। কাঙ্ক্ষিত অভিশপ্ত পুকুরে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে একটি 3 রাস্তার মোড়। মোড়টির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অনেক পুরনো বটগাছ, যেন ক্লান্ত পথিককে একটু জিরিয়ে নেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে। সেখান থেকে উত্তর দিকমুখী রাস্তা ধরে কিছু দূর এগুলেই দেখা মেলে একটি ছোট মাঠ। তার ঠিক কোণ ঘেঁষেই মাটিতে হাঁ করে শুয়ে আছে সেই অভিশপ্ত পুকুর। আশেপাশের যত বসত বাড়ি আছে তারা সবাই এই পুকুরটিকে নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করে। গোসল করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, এমনকি রান্নার কাজেও অনেকেই এই পুকুরের পানি ব্যবহার করে। পুকুরটির 2টি ঘাট রয়েছে। 2টি ঘাটই জমিদার আমলের সর্বশেষ স্মৃতিটুকু নিয়ে যেন পুকুর ঘাটে বসে ফেলে আসা স্বর্ণোজ্জ্বল সেই অতীতের কথা ভাবছে। পুকুরটির কিছু দূরেই রয়েছে একটি কালী মন্দির। মন্দির বলা চলে না, বরং মন্দিরের ধ্বংসাবশেষ বললেই ভালো মানায়। বেশ কয়েকবার যাতায়াতের ফলে গায়ের এক মোড়লের সাথে ভালোই মিল ছিল। সেই মোড়লের কাছ থেকেই জানতে পারি এই অভিশপ্ত পুকুরের কিছুটা ইতিহাস। পুকুর আর মন্দির দুটোই জমিদার আমলের। তাদের পূর্বপুরুষদের আমল থেকে একটি ঘটনা প্রচলিত আছে এই অভিশপ্ত পুকুর নিয়ে। ঘটনাটি হল, পুকুরটি যখন খনন করা হয়েছিল তখন সেখানে সন্ধান মিলেছে প্রাচীন কিছু নিদর্শনের, যেমন কাঁসার বাটি, কাঁসার প্লেট, মানুষের হাড়, এমনকি সোনার পুতুল পাওয়ার কথাও প্রচলিত আছে। তাই তখন থেকেই ধারণা করা হয় এখানে পূর্বে কোনো হিন্দু শ্মশান বা সমাধিস্থল ছিল। পুকুরটি খনন করার পর থেকেই গ্রামবাসীরা লক্ষ্য করল গভীর রাতে পুকুর থেকে আর্তনাদ ভেসে আসে। মনে হতো একসাথে অনেক মানুষকে যেন জবাই করা হচ্ছে। এজন্য তারা দিনে যেমন তেমন, তবে রাতে পুকুরটির ধারে কাছেও কেউ আসতে চাইত না। তবে এটি গ্রামবাসীর মূল সমস্যা ছিল না। মূল সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকে। গ্রামবাসীরা তাদের গরুগুলিকে মৃত অবস্থায় পেতে শুরু করল। মৃত গরুগুলিকে দেখে মনে হতো কেউ গরুগুলিকে আস্ত খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু না পারায় বিভিন্ন স্থান থেকে গোস্ত খাবলে খাবলে খেয়ে নিয়েছে। ব্যাপারটিকে প্রথম পর্যায়ে গ্রামবাসীরা মনে করেছিল কোন ধরনের রোগ ছড়িয়েছে গ্রামের ভেতর, কিন্তু ব্যাপারটি এক রাতের মধ্যেই হয়ে যেত বলে তারা ভাবতে শুরু করল এ মনে হয়
কোনো নাম না জানা জন্তু জানোয়ারের কাজ। তাই তারা রাতে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ। পুরো গ্রামের ভেতর তারা দুজন দুজন করে নির্দিষ্ট জায়গা ভাগ করে পাহারা দিতে শুরু করল। প্রথম দিন কিছুই দেখতে পায়নি, অথচ ঠিক পরের দিন একটি মৃত গরু আবিষ্কার করল। দ্বিতীয় দিন পাহারা আরো জোরদার করা হল। সেদিন রাতে পাহারারত দুইজন লোক হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই অভিশপ্ত পুকুরটির কাছে চলে গেল এবং তাড়াতাড়ি পুকুরটির কাছ থেকে সরে যেতে চাইল। কিন্তু তারা একটি বিষয় লক্ষ্য করল। মনে হয় পুকুরটিতে কেউ গোসল করছে, কারণ পুকুরটির পানি এই নিস্তব্ধ রাতেও যেন একটু ঢেউ তুলেছে। তারা বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পুকুরের পাড়ে যে ব্যাপারটি বোঝার চেষ্টা করল, কিন্তু তারা যা দেখল সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখল কয়েকটি দৈত্যাকার প্রাণী পুকুরে উঠে আসছে। প্রাণীগুলোর আকৃতি মানুষের মতো হলেও তাদের গায়ে ছিল বিশাল ঘন কালো কালো লোম, যা তাদের সমস্ত দেহ ভরিয়ে রেখেছে এবং তাদের আকৃতি এতটাই দৈত্যাকার ছিল যে তারা পুকুরটিতে হেঁটে পার হচ্ছিল, অর্থাৎ পানির নিচে তাদের পা এবং মাটির ওপরে তাদের মাথা। যেখানে পুকুরটির গভীরতা ছিল প্রায় 3 মানুষের সমান, সেখানে পুকুরটির পানি কেবল তাদের কোমর ছুঁই ছুঁই। দৃশ্যটি দেখে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকার সাহস করেনি। দৌড়ে গ্রামের দিকে চিৎকার করতে করতে ছুটে আসে। গ্রামের অন্য সব পাহারারত ব্যক্তিরা তাদের চিৎকার শুনে ছুটে আসে। তারপর তাদের দেখা দৃশ্যটি গ্রামের লোকজনের নিকট খুলে বলে। এতে গ্রামের লোকজন অনেকটাই ভীত হয়ে পড়ে। সেই রাতেই দুজন ব্যক্তি আর পাহারায় থাকার সাহস পায়নি, তাই তারা যার যার মতন বাড়ি চলে যায় এবং দুজনের গায়ে প্রচন্ড জ্বর আসে এবং এক পর্যায়ে দুজন লোকই ওই রাতে মারা যায়। সুস্থ সবল মানুষ দুজনের এমন মৃত্যুকে গ্রামের লোকজন কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু কি করার আছে, প্রত্যেককেই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হাজারো অনিশ্চিত ভবিষ্যতের মাঝে একটি নিশ্চিত ভবিষ্যৎ, এই মৃত্যু। পুরো গ্রামে সংবাদটি ছড়িয়ে পড়ে যে গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে। গ্রামের লোকজন যত কাজ থাকত তারা সন্ধ্যার আগেই তা সেরে ফেলত এবং সন্ধ্যার পর আর কেউ বাড়ি থেকে বের হতো না। আর ওই পুকুরটি ব্যবহার তো দূরের কথা, তার আশেপাশে যাওয়াই সবাই বন্ধ করে দিল। কিন্তু এতে তাদের কোনো সমাধান হল না। গ্রামের গরুগুলো মরতে মরতে প্রায় শেষ পর্যায়ে। এমনি সময় তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের গ্রামে একজন তান্ত্রিককে আনতে হবে, যে কিনা তাদের এই সমস্যার সমাধান করতে পারবে। তাই তারা তান্ত্রিকের খোঁজ করতে শুরু করল। খোঁজ করতে করতে একজন তান্ত্রিকের দেখা পেল, যার স্থানীয় বাড়ি ছিল মুর্শিদাবাদে। তান্ত্রিকটি সম্পর্কে তারা এতটুকুই বলতে পারে, সেই তান্ত্রিক লোকটি তাদের গ্রামে প্রবেশ করে বলেছিল, খুব বিপদ, তোরা কেন আগে আমাকে আনলি না? তান্ত্রিক লোকটিকে যথেষ্ট আপ্যায়ন করে তাকে থাকার জন্য আলাদা একটা ঘর দেওয়া হল। তার খাবার গ্রামের বাড়িগুলো থেকে সংগ্রহ করা হতো। সে প্রথম দিনেই বলে, আমি আজ রাতে ধ্যানে বসব, তারপর তোদের সাথে কথা বলবো, তার আগ পর্যন্ত আমাকে বিশ্রাম নিতে দে। সেই দিন রাতে গ্রামের কিছু বিশেষ ব্যক্তি বর্গকে নিয়ে সে একটি আসর বানায়। তারপর একটি গোল দাগ টেনে তার মধ্যে লোকজন নিয়ে একটি মানুষের খুলি সামনে নিয়ে বসে তার তান্ত্রিক বিদ্যা অবলম্বনে সে তার মাথার খুলির সেই খুলির সাথে কথোপকথনের মাধ্যমে সবকিছু জানতে পারে, যা সেই দিন উপস্থিত আসরের সবাই স্বীকার করেছিল। তান্ত্রিক বলে, তোরা যে পুকুরটি খনন করেছিস সেখান থেকেই এই সমস্যার উৎপত্তি। পুকুরের জায়গাটা একটি শ্মশান ও সমাধিস্থল ছিল। বহু বছর আগে এখানে কেউ কোনো কারণে 7টি বদজিনকে বোতলবন্দি করে পুঁতে রেখেছিল। পুকুরটি খনন করার সময় যে কোনোভাবে বোতলটি ভেঙে যায় আর
জিনগুলি ছাড়া পেয়ে যায়। তারাই এই সব কুকর্মের জন্য দায়ী। তবে জিনগুলি অত্যন্ত শক্তিধর, এদের বিরুদ্ধে কিচ্ছু করা খুব সহজ ব্যাপার নয়। তারপর তান্ত্রিক গ্রামের লোকজনকে আগামী সন্ধ্যার আগে একটি পাঁঠা, 7টি মোরগ, 7 টুকরা হরিণের চামড়া সহ আরো কিছু জিনিস সংগ্রহ করতে বলে গেলেন। তান্ত্রিকটির কথা মতো গ্রামবাসীরা সবকিছু জোগাড় করলে সেই দিন সন্ধ্যায় তান্ত্রিকটি গ্রামবাসীর উপস্থিতিতেই সেই পুকুর পাড়ে পাঁঠা বলি দেন। 7টি মোরগ ঘাড় মোটকে পুকুরে ফেলে দেন এবং পুকুরের 4 কোণায় 4টি হরিণের চামড়ায় মন্ত্র লিখে পুঁতে দেন। কিছু তাবিজ তাদের সেই সমাধিস্থলে এবং তাদের তান্ত্রিক বিদ্যা বলে বিভিন্ন মন্ত্রপাঠ ও আনুষাঙ্গিক কর্মকাণ্ডের মাধ্যমে তার কাজ শেষ করেন। তান্ত্রিক বলেন, জিনগুলি অনেক শক্তিশালী, আমার একার পক্ষে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব হয়নি, তবে আমি তাদের এই পুকুরে মন্ত্রের শিকলে বেঁধে রেখেছি, তোরা এখন নিরাপদ। তারপর তান্ত্রিকটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। গ্রামের লোকজন সমস্যার সমাধান হয়ে যায়। তাদের গরুগুলিকে তারা আর আধ খাওয়া মৃত অবস্থায় পেত না। সবকিছুই স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের লোকজনরাও পুকুরটির বিষয়ে আস্তে আস্তে সবকিছু ভুলে গেল। কালের বিবর্তনে পুকুরটি ধীরে ধীরে আবার হয়ে উঠল তাদের নিত্যদিনের ব্যবহারের। গ্রামের লোকজন গোসল, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা ইত্যাদি কাজে ব্যবহার করতে লাগল। তান্ত্রিকটি চলে যাওয়ার 12 বছর পর প্রথম একজন ডুবে মারা যায়। গোসল করতে গিয়েছিল, সাঁতার কাটতেও পারত, তবুও পানিতে ডুবে মারা যায়। তারপর আরো একজন মারা গেল, এরপর আরো একজন। এভাবে অসংখ্য মানুষ এই অভিশপ্ত পুকুরটিতে ডুবে মরেছে। পুকুরটিকে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকবার ভরাট করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু যে বা যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা কিছুদিনের মধ্যেই অস্বাভাবিকভাবে মারা যায়। এই জন্য এখন পুকুরটি ভরাট করার সাহস কেউ খুব একটা দেখায় না। সর্বশেষ যে মারা গিয়েছে সে একটি 9 বছরের শিশু 2017 সালের প্রথম দিকে মারা যায়। শিশুটির মা তাকে বাড়িতে রেখে মাঠে কাজ করতে গিয়েছিল। এসে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সন্দেহবশত গ্রামবাসীরা পুকুরে খোঁজ করতে নেমে তাকে আবিষ্কার করে। তবে তাকে পাওয়ার পরও গ্রামবাসীদের মতে সে জীবিত ছিল। তাকে পাওয়া গিয়েছিল অর্ধেক জিহ্বা মুখের বাইরে বের করা অবস্থায় এবং সে নিজের জিহ্বা কামড় দিয়ে ধরে রেখেছিল, ঠিক যেমনটি করে গ্রামবাসীরা উপস্থিত তারা সবাই মুখের ভেতর খুন্তি দিয়ে দাঁত কপাটি আলাদা করার চেষ্টা করার সময় তার জিহ্বা ছিঁড়ে পড়ে গিয়েছিল। তাকে বাঁচানো সম্ভব হয়নি। তারপর এখন পর্যন্ত আর কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কে জানে আবার কখন পুরনো স্মৃতি রোমন্থন করতে অভিশপ্ত পুকুর আবার কার জীবন কেড়ে নেবে। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ। সুজানগর থেকে যে সমস্ত লিসেনাররা শুনছেন তারা হয়তো অলরেডি বুঝে গেছেন আমি কোন এলাকার কথা বলছি। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সুযোগ পেলে শেয়ার করব। ধন্যবাদ। ভূত এফএম দীর্ঘজীবী হোক। তো এই ছিল ঘটনা এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভূত এফএমের আজকের এপিসোডটি উপভোগ করার জন্য এবং বরাবরের মতো আজকেও শুরু করতে চাই একটা ইমেইল দিয়ে। আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে এবং আমি যেভাবে লিখেছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আরফান আহমেদ, খুলনার বয়রাতে থাকি। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, তবে আমি আপনাদের অনুষ্ঠান লাইভ শুনি না, ডাউনলোড করে দিনের বেলাতে শুনি। তার কারণ আমার লাইফে যা ঘটেছে সেটা আমি আজও ভুলতে পারিনি। এ কারণে গভীর রাতে ভূত এফএম শোনার মতো সাহস আমার নেই। বলে রাখি, আমি রাতে একাই ঘুমাই। আজ আমি আপনাদের এমন একটা ঘটনা শেয়ার করব যা আমার জীবনে একটা দাগ কেটে গেছে।
যাই হোক, আমি ঘটনাতে চলে যাই 2018 সালের বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের ঘটনা। বলে রাখা ভালো, আমি 2017 সালে যশোর পলিটেকনিক থেকে সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা করি। ডিপ্লোমা শেষ করে উদ্দেশ্য ছিল মিনিমাম 1 বছর চাকরি করে তারপর আবার বিএসসিতে ভর্তি হব, কারণ আজকাল চাকরির ক্ষেত্রে জব এক্সপেরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া খুবই কষ্ট। যা ভাবনা তাই কাজ, নতুন চাকরির জন্য চেষ্টা করতে লাগলাম। আল্লাহর রহমতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি চাকরির জন্য। আমার এক কাকার মাধ্যমে খুলনার বাগেরহাট জেলার মংলাতে একটা জায়গায় আমি 2018 সালের ফেব্রুয়ারিতে একটি ইন্ডিয়ান কোম্পানিতে আমি চাকরি শুরু করি। প্রসঙ্গত আমি বলে রাখি যে আমি কোম্পানির নাম বলবো না। যাই হোক, নতুন চাকরি আর নতুন ইঞ্জিনিয়ার হিসেবে বেশ মজাই লাগছিল চাকরি করতে। নতুন হিসেবে কাজ বুঝতে একটু সময় লাগছিল। কিছু মাস কাজ করার পর পুরো কাজ যখন আয়ত্ত করে ফেলি তখন আমাকে কোম্পানির অফিস থেকে পুরো একটা সাইট ইনচার্জ হিসেবে নিয়োগ দিল। আমি নিজেকে ইনচার্জ হিসেবে ভাবতে বেশি ভালো লাগছিল আমার কাছে। আমার আন্ডারে 2 জন সুপারভাইজার এবং 36 জন লেবার কাজ করত। এত বড় টিম আমি চালাবো ভাবতেই আনন্দ লাগছে। বলে রাখি, আমাদের প্রজেক্টে 24 ঘন্টায় কাজ চলত। সকাল 8টা থেকে রাত 8টা ডে শিফট এবং রাত 8টা থেকে সকাল 8টা নাইট শিফট। প্রথম কিছু মাস আমার ডিউটি দিনের বেলাতেই ছিল। এরপর 3-4 মাস আমার ডিউটি চেঞ্জ করে রাতে দিয়ে দেওয়া হলো। বাধ্য হয়ে রাতের ডিউটি নিতে হলো। প্রথম রাতে একটু সমস্যা হচ্ছিল, পরে সব ঠিক হয়ে যায়। কিন্তু তখন বুঝিনি এই রাতের ডিউটি আমার জীবনে কাল হয়ে আসবে। আমাদের কাজের এরিয়াতে বাইরে প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা কলোনি আছে। লেবারদের জন্য আলাদা কলোনি আর অফিসারদের জন্য আলাদা কলোনি। তবে দূরত্ব বেশি না বলে হেঁটেই যেতে হয় এবং 4-5 মিনিট সময় লাগে। অফিসার্স কোয়ার্টার বা কলোনি যেটা আছে সেখানে ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার আর লেবার কলোনিতে ওয়ার্কাররা থাকে। নাইট শিফটে ডিউটি করার সময় রাতে আমাদের অফিসের কলোনিতে রাতের খাবার খেতে দিয়ে যেতে হতো। বলে রাখি, অফিসের কলোনিতে যেতে হলে একটা কাশ বনের ভেতর থেকে যেতে হতো। কাজের তেমন চাপ না থাকলে রাতে আগেই খেতে চলে যেতাম এবং যেদিন একটু চাপ থাকতো সেদিন যেতে একটু রাতই হয়ে যেত। তারিখ ঠিক মনে নেই। সেদিন কাজের চাপ তেমন না থাকায় রাত 9টায় খেতে চলে আসি অফিসার্স কলোনিতে। খাওয়া শেষ করে রুমে ঢুকি রেস্ট নেওয়ার জন্য। রেস্ট করে আবার তাড়াতাড়ি করে আমি আমার ওয়ার্কিং এরিয়াতে চলে যাই। আমি আমার এরিয়াতে ঢুকতেই দেখি জটলা হয়ে লোক বসে আছে এবং তারা গল্প করছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো। স্যার বসেন বলতেই একজন চেয়ারে এগিয়ে দিল। আমি একটু ধমকের সুরেই বললাম, কাজ বাদ দিয়ে সবাই বসে গল্প করছেন কেন? সবাই চুপ করে আছে। হঠাৎ লেবারদের মধ্যে একজন বলে উঠল, স্যার আপনি ঘটনা কিছু জানেন না? আমি বললাম, কিসের ঘটনা? বলে রাখি এখানে যে আমি রাতে ডিউটি করার পর সারাদিন এক প্রকার ঘুমাতাম, শুধু খাওয়ার সময় উঠতাম, ঘুম না আসলেও শুয়ে থাকতাম। যাই হোক, আমি চেয়ারে বসতে বসতে লেবারটি বলল, স্যার গতকাল রাতে তো লেবার কলোনিতে একজনকে ভূতে ধরেছিল। ভূতের কথা শুনে একটু আগ্রহ হলো ঘটনা জানার জন্য। এবার সবাই দেখলাম একটু নরমাল হয়ে জড়সড় হলো। সে বলতে লাগলো, আমাদের কলোনিতে গতকাল মাঝরাতে হঠাৎ কান্নার আওয়াজ, গুনগুন কান্না। একজন বুঝতে পারল তার খাটের পাশ থেকেই কান্নার আওয়াজ আসছে। সে ভয়ে অন্য একজনকে ডাক দিল। এবার কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল। এভাবে বাড়তে বাড়তে এত তীব্র হলো যে কেউ আর ঘুমোতে পারল না। এক প্রকার সবাই ঘুম থেকে উঠে গেল এবং রুমের আলো জ্বালানো হলো। কান্নার শব্দ কোথা থেকে আসছে তাই খোঁজা হলো। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা ছেলে তারই বেডের নিচে বসে কাঁদছে। সবাই তাকে হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো, কিন্তু কিছুতে তাকে বাইরে বের করা যাচ্ছিল না। এদের মধ্যে অনেকে বলতে লাগলো, হয়তো ওর বাসার কথা মনে পড়ছে তাই কাঁদছে। বলে রাখি, এই ছেলেটি আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছিল।
আবার অনেকে বলতে লাগলো হয়তো ওর বাসা থেকে কোনো খারাপ সংবাদ এসেছে তাই কাঁদছে। একজন ওর হাত ধরে টানতে লাগলো, কিন্তু ছেলেটির গায়ে এত শক্তি ছিল যে ধরাধরি করার পরও ছেলেটিকে খাটের নিচ থেকে বের করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ছেলেটি নিজে থেকেই বের হয়ে আসলো। ছেলেটি বের হবার পর সবাই যা দেখল তা দেখবে বলে কেউ ভাবেনি। সবাই দেখল ছেলেটির চোখ একদম রক্তের মতো লাল। সবাই দেখে অনেকটা ঘাবড়ে গেল। তখন রাত 1:30 বাজে। এত রাতে কোথায় যাবে, কি করবে ভেবে না পেয়ে সকালে অথরিটিকে জানানো হবে এই ভেবে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। ছেলেটির তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে সেও ঘুমিয়ে পড়ল। যাই হোক, ঘটনা এখানে শেষ হলে ভালো হতো। ওই রাতে তখন রাত 3টা হবে, একজন বাথরুমে যাবে বলে উঠল। রুমের আলো জ্বালাতেই দেখল সেই ছেলেটি শূন্যের ওপর ভেসে আছে আর তার বিছানা উল্টাপাল্টা করে। সে এটা দেখেই চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে আবার সবাই জেগে উঠল। উঠে সবাই একই অবস্থা দেখল। যাই হোক, ওই দিন দিনের বেলা ঘটনা ওখানে শেষ হলো। এসব বলার মাঝখানে দেখলাম একটা লোক দৌড়ে আমাদের দিকে আসছে। এসে সে হাঁপাতে হাঁপাতে বলছে, স্যার, আমাদের কলোনিতে খুব খারাপ অবস্থা, মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর থাকা যাচ্ছে না। আমি বললাম, কি হয়েছে আবার? আজকেও রাতে হঠাৎ কান্নার শব্দ। সবাই আজকেও খুঁজতে খুঁজতে দেখল আমাদের খালেক ভাই রুমে বাইরে বসে গুনগুন করে কাঁদছে। সবাই মিলে তাকে তুলে রুমের ভেতরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খালেক ভাই গায়ে এত ওজন আর শক্তি, কেউ তার সাথে পারছে না। আমি বললাম, কোন খালেক ভাই? আমাদের হেল্পার খালেক ভাই। সে বলল, জি স্যার। এবার কথা শুনে মনে আমার ভয় ঢুকে গেল। সবাই মিলে সেখানে গিয়ে দেখি খালেক ভাই রুমে খাটের উপর বসে আছে চোখ বন্ধ করে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, উনি রুমের বাইরে বসে কান্না করছিলেন। তা হঠাৎ কান্নার আওয়াজ শুনে খুঁজতে খুঁজতে দেখলাম সে বাইরে বসে কাঁদছে। তাকে যেই ধরতে যাচ্ছে তাকেই ধাক্কা মারছে, আর এত জোরে ধাক্কা মারছে যে ছিটকে পড়ে যাচ্ছে। এরপর সে নিজে খাটের উপর বসল, এরপর বসেই আছে। যাই হোক, এরপর সবাই কাজের এরিয়াতে চলে আসলাম। ওই দিন রাতে আর কিছু হয়নি। সকালে জানতে পারলাম খালেক ভাই কোনো কথা বলছেন না, আর সারা রাত ওইভাবে বসেছিলেন। ফজরের পরে তিনি ঘুমিয়েছেন, এখন পর্যন্ত ঘুমিয়েই আছেন। সকালে আমাদের অফিস থেকে দেখতে আসলো তারা, এসে সবকিছু দেখে গেল আর হুজুর দিয়ে একটা মিলাদের ব্যবস্থা করার কথা বলে গেল। ওই দিন বিকালে মিলাদ হলো। যাই হোক, পরদিন রাতে আমি আবার ডিউটিতে আসলাম। এসে গল্পে গল্পে এই জায়গার ইতিহাস জানলাম। এখানে এসে বিল ছিল, বিলের পাশে ছিল বিশাল শ্মশান। এই উপজেলার সব হিন্দু লাশ এখানেই পোড়ানো হতো। এছাড়াও এখানে যুদ্ধের সময় গণকবর দেয়া হয়েছিল। তাছাড়াও এই জমি দখলের জন্য নাকি অনেক মানুষকে মেরে তার সেখানে কবর দেওয়া হয়েছিল। গল্পে গল্পে উঠে আসলো আরো অনেক কথা। আমাদের এক অপারেটরও নাকি দেখেছে একটা মহিলাকে অনেক আগে। সে মেশিন চালাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা মহিলা এসে বলল, আমাকে একটু পুকুর কেটে দে, আমি এখানে গোসল করব। এছাড়াও নাকি অনেকে এখানে দুটো সাদা ঘোড়া দৌড়াতে দেখেছে। আরো একজন বলছে একটা মহিলা আর দুটা বাচ্চা নাকি একসাথে হেঁটে যেতেও দেখেছে। যাই হোক, মিলাদের পর লেবার কলোনিতে আর তেমন কিছু ঘটেনি। এরপর ঘটল আমাদের বেসিন প্ল্যান্টে, যেখানে কংক্রিট মিক্সিং হয়। আমাদের বেসিন প্ল্যান্ট সুপারভাইজার রাতে চেয়ারে বসেছিলেন। বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসে। কখন তিনি ঘুমিয়ে পড়েন, হঠাৎ তিনি ফিল করেন যে কেউ যেন তার পা ধরে টান দিয়েছে। তিনি একরকম চেয়ার থেকে পড়েই গেলেন। এরপর দেখলেন যে কে যেন তার সামনে থেকে সাদা কাপড় পরা কেউ একজন দৌড়ে চলে গেল। তিনি তাকে প্রায়ই দেখতেন সাদা শাড়ি পরে কেউ যেন হেঁটে যায়। পরের দিন সকালে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন। এসব শোনার পর আমার ভয় বেড়ে গেল। আমি অনেকক্ষণ অনেক চিন্তা ভাবনা করে আমি বাসায় ফোন দিয়ে বললাম আমার এখানে এসব হচ্ছে। বাসা থেকে বলল, তোর যদি ভয় লাগে তাহলে ডে শিফটের ডিউটি নে, যা বলা তাই কাজ। আমি পরের দিন অফিসে গিয়ে বললাম, স্যার আমি নাইট করব না। তারা কোনোভাবে আমাকে ডেতে দিল না, বললাম দিল না, এবং অনেক দিন তো হলো স্যার, এবার ডে ডিউটি দিন। আমি প্রজেক্ট ম্যানেজারকে বললাম এবং তিনি বললেন যে আর কিছুদিন করেন, এরপর দিব। এই অবস্থায় কেউ নাইট নিতে চাচ্ছে না। পরিবেশ শান্ত হলে অন্য কাউকে আপনার জায়গায় রিপ্লেস করে দেব। যাই হোক, কোনোভাবেই ডেতে ডিউটি নিতে পারলাম না। রাতে খেতে যাওয়া বন্ধ করে দিলাম। এরপর অনেকদিন যাবৎ
আর কোনো এরকম ভয়ঙ্কর কিছু শুনিনি। পরে মন থেকে ভয়টা একটু দূর হলো। তারিখ 28 সেপ্টেম্বর 2018। প্রতিদিনের মতো আজও নাইট ডিউটিতে গেলাম। কাজের তেমন কোনো চাপ নেই। আমার খুব মাথা ব্যথা করছিল। স্যারকে ফোন দিয়ে বললাম, স্যার আমার মাথা ব্যথা করছে, আমি আজ যেতে পারবো না। স্যার বলল, আরফান আজ যেতেই হবে, কারণ আজ সুপারভাইজার দুজন যায়নি, আপনি না গেলে কাজ দেখবে কে। বেশ ধমকের সুরেই বলল, আপনাদের জন্য কি কোম্পানি লস করবে নাকি? আমি রাগ করে বের হয়ে পড়লাম। কাজের এরিয়ার উদ্দেশ্যে একটা টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি। একজন লেবার এসে বলল, কি হয়েছে স্যার, এমন করে শুয়ে আছেন কেন? আমি বললাম, ও মারুফ ভাই বসেন, আমার খুব মাথা ব্যথা করছে। স্যারকে বললাম, স্যার আমাকে উল্টো ধমক দিল। মারুফ ভাই আমাকে বলল, স্যার আপনি রুমে যে 1 ঘন্টা একটা ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, আর এখানে আমি সামলে নেব। যদি কোনো প্রয়োজন হয় আপনাকে জানাবো, আপনি না হয় তখন আসবেন। তার কথা মতো আমি 9:30টার দিকে রুমে চলে যাচ্ছি। এসে লাইট অফ করে ঘুম দেই। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভাঙল। মারুফ ভাই ফোন করেছে। ফোন ধরতেই বলল, স্যার ক্লায়েন্ট স্যার এসেছে, আপনাকে খুঁজছে। আমি তাকে বলেছি, আপনি অসুস্থ, তবুও আপনাকে চাচ্ছে, আপনি একটু আসলে ভালো হতো। আমি আসছি বলে ফোন কেটে দিলাম। ফোনের দিকে তাকিয়ে দেখি রাত 1:36। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কোম্পানির দেয়া নতুন রেইনকোটটা গায়ে লাগিয়ে বের হয়ে পড়লাম। তখন আমার মাথায় ভূত প্রেতের কোনো চিন্তাই ছিল না। ফোনের টর্চ জ্বালিয়ে কাশবনের মাঝ দিয়ে যাচ্ছি। যখন কাশবনের ঠিক মাঝে পৌঁছালাম, তখন কেমন যেন ভয় লাগতে শুরু করলো, আর আগের কথাগুলো মনে পড়তে লাগলো। সূরা পড়তে পড়তে আমি এগিয়ে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে কেউ একজন হেরে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো লেবার হবে। মনের সাহস নিয়ে আমি আরো দ্রুত হেঁটে গেলাম। উদ্দেশ্য ওই লোকটাকে ধরা, ওনার সাথে সাথে কাশবন পার হব। কিন্তু কাছে যেতেই বোঝা যাচ্ছে একটা সাদা শাড়ি পরা মহিলা। আমি ভাবলাম মহিলা আসবে কোথা থেকে, এখানে তো কোনো মহিলা কাজ করে না। আরো কাছে গেলাম, যেতে দেখি না, আসলেই একটা মহিলা, কোলে একটা বাচ্চা। আমি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম। মহিলাও দাঁড়িয়ে গেল। আমি ভয়ে তাকিয়ে আছি। মহিলাটা পেছনে ফিরে আমার দিকে যা দেখল, তা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। দেখলাম মহিলার কোনো চোখ মুখ নেই, ফুটবলের মতো সমান মুখ, আর কোলে একটা বাচ্চা তার হাতে, এবং সেই বাচ্চাটার একটা কাটা হাত ঝুলছে। হঠাৎ আমার ফোন বেজে উঠল। মারুফ ভাই ফোন করেছে। ফোন বাজছে কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছি না। ভয়ে পাথর হয়ে গেছি। আমি জোরে জোরে সূরা পড়তে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে মারুফ ভাই সহ আরো কয়েকজন। সামনে সেই মহিলা নেই। মারুফ ভাই আমাকে এসে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি তখন কিছু বলছি না। তারা আমাকে ধরে কাজের এরিয়াতে নিয়ে গেল। চেয়ারে বসলাম, পানি খেলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না, কারণ কথা বলার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না। আমার সাথে কি হচ্ছে সব আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি যেন কিছুতেই চাচ্ছি না কেউ আমাকে জোর করে করাচ্ছে, এবং চেষ্টা করে কথা বলতে পারছি না। মারুফ ভাই বলল, আমি স্যারকে ফোন দিলাম আসার জন্য। স্যার বলল আমি আসছি। এরপর একজন হুজুর আমাকে বলল, আপনি এগিয়ে যান, আপনার স্যার ভয় পেয়েছে, কাশবনের মাঝে দাঁড়িয়ে আছে। এই শুনে আমি স্যারকে ফোন দিলাম, কিন্তু ধরেননি। তাই আমি দৌড়ে এসে দেখি সত্যি সত্যি আপনি দাঁড়িয়ে আছেন। আমি জানি না ওই লোকটাকে। ওনার কথা মতো আমি কিছু না ভেবেই দৌড়ে চলে এসেছি। আমি একটু স্বাভাবিক হলাম। এরপর ঘটনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আরো খারাপ ঘটনা। আমি অন্য একজনকে চুপ করে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছি। মারুফ ভাই আমাকে দেখার জন্য আমার সাথে দিয়েছিল। হঠাৎ আমি টেবিলে চেয়ার ফেলে দিয়ে আমার সামনে বসা লোকটিকে কামড় দেওয়ার জন্য এগিয়ে গেলাম। আমার সামনে বসা লোকটি আমাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না। তাদের কথা মতো আমার গায়ে নাকি এত শক্তি ছিল যে কোনো সাধারণ মানুষের গায়ে এত জোর থাকে না। এসব দেখে বেশ কয়েকজন এসে আমাকে ধরতে চাইল। আমাকে 3-4 জন মিলে ধরে রাখতে পারছিল না। এই ঘটনাটুকু আমি মারুফ ভাইয়ের কাছ থেকে জেনেছি, কারণ এই সময় কি হয়েছিল তা আমি জানি না। পরদিন সকালে আমাকে এগুলো বলা হয়েছিল। এর পরের দিন আমি ডিউটিতে যাইনি। এই ঘটনা ঘটার 2 দিন পর আমি চাকরি ছেড়ে চলে আসি। কোম্পানি আমাকে ছাড়তে চাচ্ছিল না কোনোভাবেই। যে কোনোভাবে হোক আমি সেখানে রেজিগনেশন লেটার দিয়ে আমি সেখান থেকে চলে আসি। এরপরে সেখানে খোঁজ নিয়ে জানতে পারি যে খাটের নিচে বসে যে ছেলেটা কান্না করছিল তার সাথেই নাকি এই খারাপ জিন ছিল। সেই ছেলেটা চাকরি থেকে চলে যাওয়ার পর থেকে নাকি এমন আরো অনেক কিছু ঘটেছে, মানে আরো অনেক কিছু ঘটেনি।
তো এই ঘটনা আমার আছে, যা আমি এখানকার মানুষের মুখ থেকে শুনেছি। সুযোগ হলে আরো ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো, এবং আমি চাই এই ঘটনা সবাই জানুক। এবং এখানে আপনাদের যদি বিশ্বাস না হয়, তাহলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি বর্তমানে ঢাকাতে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমি বিএসসি করছি। দোয়া করবেন আমার জন্য। আপনাদের স্টুডিওতে এসে ঘটনাটা বলার মতো সাহস আমার নেই, তাই ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন। আমি আশা করব যে এর পরে আপনি নিশ্চয়ই একদিন স্টুডিওতে এসেও আপনার ঘটনাটি শেয়ার করবেন। আমি ঘটনা শোনাবো, সেই ঘটনাটি অবশ্যই একটা ইমেইল, প্রতিদিনের মতো আজকেও সেই ইমেইলে চলে যাচ্ছি একেবারে ভূত এফএমের শুরুতেই। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। সাকিবুল হাসান, আমি লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যালের ৬ষ্ঠ পর্বের ছাত্র। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। অনেক দিন ধরে লিখব করে অবশেষে আজ আমি যে ঘটনাটি বলবো তা আমাদের দাদার বাড়ির। ঘটনাটি একটি পুকুরকে নিয়ে। এটি ঘটে আজ থেকে প্রায় ৪০ বছর পূর্বে। এটা আমি শুনেছি আমার এক দাদির কাছে। আমি ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করব। দিঘিটির নাম কমলার দিঘি। এটি নোয়াখালী জেলার চৌমোহনী চৌরাস্তার একটু দূরে কেন্দুবাগ এসে কমলার দিঘি বললেই সবাই দেখিয়ে দেবে। মূল কথায় আসে, তখন সচরাচর পুকুরের পানি ছিল না, যার ফলে পানির জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এই সমস্যা থেকে শুরু হয় পুকুর খনন। এলাকার মানুষ কষ্টের কারণে পানির জন্য পুকুর খননের পরও পানির দেখা মিলল না। এই সমস্যার সমাধান খুঁজে ফেলে সবাই, কারণ তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবল ছিল না। এ কারণে মোটরে পানি সরবরাহ করা সম্ভব না। অতঃপর তাদেরকে পানির জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি বলা চলে। এক পর্যায়ে সেই এলাকায় কয়েকটি পরিবারের সাথে অদ্ভুত স্বপ্ন দেখানো শুরু হয়। স্বপ্নের ধরন এমন, কমলা নামের মেয়েটা যেন সেই পানিশূন্য পুকুরে তাকে হাঁটতে হবে, এবং ঘটনাটি যদি এখানেই শেষ হতো তাহলে ভালোই হতো। এরপর যা হলো তা রীতিমতো অকল্পনীয়। সবার অনুরোধে কমলা নামের মেয়েটার পরিবার মেয়েটাকে রাজি করালেন। স্বপ্নের বাকি অংশে বলা হলো, মেয়েটার হাঁটতে হাঁটতে তার পায়ের গোড়ালি থেকে যতক্ষণ না পর্যন্ত রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত হাঁটাটা কন্টিনিউ করতে হবে। অবশেষে সবার ভালো হোক ভেবে মেয়েটা এই কষ্ট মেনে নিয়ে কাজটি করবেন ঠিক করলেন। কমলা কাজটি করা অর্থাৎ হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সময় পার হতে লাগল। একসময় কয়েকজন মিলে একটা সহজ পন্থা অবলম্বন করলেন। তারা একটা কবুতর জবাই করে কমলার পায়ের গোড়ালিতে কৌশলে লাগাবেন। ওভাবে কাজটি হল। বিপত্তি বাধল তখনই যখন পানি পুকুর ভরতে থাকে। মেয়েটা পানির নিচে চলে গিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগল। কোন এক অজানা রহস্যে মেয়েটা ওপরে উঠে আসতে পারল না। পুকুরের পানিতে ভরপুর, মেয়েটা পানির নিচে। সবাই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সত্যি না হয় দেয়া ঠিকানায়, সত্যি যদি বিশ্বাস না হয় দেয়া ঠিকানায় যোগাযোগ করে দেখুন। মেয়েটির স্বামী ও একটি কোলের বাচ্চা ছিল। আপনি বলতে পারেন, কোলের বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে কি করে? তার আগে বলে রাখা ভালো, কমলার পানির নিচে যাওয়ার দৃশ্য সবাই প্রত্যক্ষ করে। তারাও মেয়েটাকে পানি থেকে উঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। আপনি হয়তো একটা ব্যাপার জানেন, মাটির নিচে যখনই কোনো জিনিস খোঁজ করা হয় তখন ব্যর্থ হলে সেই লোকগুলোর স্মরণ থাকে না, বা তারা কতটুকু মাটি খুঁড়ল। সো আমরা জানি যে পুকুর কতটা গভীর ছিল। পুকুর পাড়ে তার বাচ্চার কান্না শুনে কমলা পাড়ে উঠে এলো। তার মায়ের কোলে থেকে বাচ্চাটাকে ঘাটে এসে দুধ খাওয়ালো। এভাবেই প্রতিদিন সময় মতো বাচ্চাকে কমলা দুধ খাওয়াতো। এ ব্যাপারটা কমলার স্বামী পেছনে হতো। তার স্বামী একদিন ঘটনাটি লক্ষ্য করল এবং সে গোপনে পাহারা দিতে থাকল। এই বলে তার স্ত্রীকে, কমলা যেন তার পানির নিচে যেতে না পারে।
সময় মতো কমলা বাচ্চাকে তার মা পাড়ে নিয়ে এলো। কমলা পাড়ে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে বসলো। অমনি কমলার স্বামী পেছন থেকে এসে তাকে ধরতে যাবে, সেই মুহূর্তে কমলা টের পেল এবং পানিতে লাফ দিল। অবশ্য তার স্বামী শুধু তার চুলগুলো ধরতে পারলেও কমলাকে আটকাতে পারল না। শুধুমাত্র চুলগুলো হাতে রয়ে গেল। চুল দিয়ে আর কি হবে, চুলগুলো ফেলে দিল। আর সেই পুকুর পাড়ে ছনের এক ধরনের বন ওঠে। ধারণা করা হয় ওই চুল থেকে নাকি এই ছনের বন তৈরি হয়। এখানে কমলার অবদানের কিছু কথা না বললেই নয়। আপনারা আগের কিছু ঘটনা শুনেছেন। তখনকার দিনে গ্রামের বাড়ি ডেকোরেশনের ব্যবস্থা ছিল না বললেই চলে, যার কারণে কোনো গরিব লোকের বিয়ের অনুষ্ঠান হলে কমলা পুকুরের পাড় থেকে প্রয়োজনীয় মালামাল সময় মতো নিয়ে আসত এবং তা ফিরিয়ে দিত। এখানে বলে রাখা ভালো, কমলার স্বামী চুল টান দেওয়ার পর থেকে কমলা আর পানির ওপরে উঠে আসত না। যথারীতি বিয়ের মালামালের কৃতজ্ঞতা ভুলে গিয়ে এক লোক একটা পানির গ্লাস লুকিয়ে রাখল। অনুষ্ঠান শেষে মালামাল ফেরত দেওয়ার সময় বিপত্তি বাঁধল। তা 3 দিন ওপরে থেকে অবশেষে সেই সুবিধা আর কারো জন্য এলো না। সবশেষে ওই পুকুরে মাছ ধরার জন্য পুকুরের নিচে একজন লোক সেই কমলার অবস্থান নিশ্চিত করে। ওই লোক জানতে পারায় কমলা তাকে পেট ভরে খাবার খাইয়ে একঘেয়ে পান খেতে দিল। লোকটি পুকুরের নিচ থেকে উঠে এলো। আরেকটা কথা, কমলা তাকে কমলার অস্তিত্বের কথা বলতে নিষেধ করেন। এদিকে অনেক সময় লোকটার পান নিচে থাকার পর সবাই মনে করল বা চিন্তা করল যে তাকে পান মুখে দিয়ে উপরে আসতে দেখে সবার মনের মধ্যে প্রশ্নের বাসা বাঁধে যে অনেকক্ষণ পানি থেকে উঠছিল না এবং তারপরে কিভাবে আবারও এরকম পান খেতে খেতে একটা লোক উঠে আসলো। শেষমেশ লোকটা সত্যি বলতে বাধ্য হল। এদিকে পুকুরের সবার অসচেতনতা ও ময়লা আবর্জনা মুক্ত করায় কমলা ওই পুকুর থেকে উত্তর দিকের কোনো একটা জায়গায় চলে যায়। যেদিকে যায় লোকটা বলে সেই পথে একটা ছোট নদীর সৃষ্টি হয়। এরপরে কমলার নামেই কিন্তু সেই দিঘির নামকরণ করা হয়। খুবই অদ্ভুত একটা ঘটনা। যে ঘটনাটা যিনি লিখেছেন কিছু কিছু সেন্টেন্স আমার মনে হয় বাদ দিয়ে গেছেন উনি, যার কারণে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দেই। সেটা হচ্ছে যে এই পুকুরে কোন একটা গ্রামের যে পুকুরটাতে কোনোভাবেই পানি উঠছিল না, সেই পানির ব্যবস্থা করার জন্য এই কমলা মেয়েটিকে হাঁটতে বলা হয় এবং সে যখন হাঁটে তারপরে তাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত পা দিয়ে ব্লিডিং না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাঁটতে হবে। একটা পর্যায়ে সে হাঁটে ঠিকই, কিন্তু পানিটি ভরে যাবার পরে কোন একটা পন্থায় সেই ব্লিডিং এর ব্যবস্থা করা হয় এবং সে পানি থেকে উঠে আসতে পারে না এবং ধারণা করা হয় সে পানির নিচেই বসবাস করে। কিন্তু তার একটা নবজাত শিশু ছিল, যে শিশুকে সে প্রতিদিন খাওয়াতে পুকুর থেকে উঠে আসত এবং তার স্বামী একদিন সেটা দেখতে পায় এবং তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এবং কমলা ওই এলাকাবাসীকে নানান রকমের হেল্প করত এবং সে হেল্প কোন একটা কারণে সেই হেল্প করাটা একদিন বন্ধ হয়ে যায় এবং সেটা আপনারা শুনেছেন যে কি কারণে। এবং এই জায়গাটা উনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই জায়গাটা যদি আপনি যান এবং এই দিঘিটি সম্পর্কে খোঁজ নেন তাহলে আপনি নিজেও জানতে পারবেন এবং এই ব্যাপার সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে তাহলে খোঁজ নিয়ে অবশ্যই জানতে পারেন এবং আমাদেরকেও জানতে পারেন যে কি ধরনের ঘটনা সেখানে ঘটল বা কি জানতে পারলেন আপনি সেটা। যাই হোক, আমরা এখন যে ঘটনাটি পড়তে চাই এই ঘটনাটি আজকে শুরু করতে চাই একটা ইমেল দিয়ে প্রতিবারের মতো। এই ইমেলটি খুব অদ্ভুত ধরনের এবং এটা আমি আগেই বলে নিচ্ছি, বিশ্বাস করাটা খুব শক্ত। তাই বলবো বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি আসলে অনেকবার ভেবেছি যে ইমেলটি পড়বো কি পড়বো না, তারপরে দেখলাম যে লিখেছেন যিনি বেশ সাজিয়ে গুছিয়ে চমৎকার করে লিখেছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি ঘটনাটি কালেক্ট করেছেন। বিশ্বাস করতে চাই আমি এবং ঘটনাটি আপনাদের শুনতেও আশা করছি ভালো লাগবে, সেই জন্যই ঘটনাটি সিলেক্ট করা। জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই কেমন লাগলো ঘটনাটি। পড়ছি একটা ইমেল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব।
এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নামকরা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোন একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হল এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি। বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হল কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে দুটি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল
ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করল না। আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম। দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুঁড়ে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ও ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভূত FM দীর্ঘজীবী হোক।